বোমা বিস্ফোরণে কলকাতায় ফ্লাইওভার ধস হতে পারে, দাবি নির্মাতা প্রতিষ্ঠানটির। মামলা দায়ের। ধ্বংসস্তূপের নিচে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই, জানালো উদ্ধারকর্মীরা। পালমিরায় আইএসের পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে উড়ে যেতে পারে গোটা শহর, আশঙ্কা সিরীয় বোমা নিষ্ক্রিয় দলের। আসাদকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার খবর নাকচ রাশিয়ার। ইরাকে টানা বিক্ষোভ ও আলটিমেটামের মুখে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা। আনবারে আত্মঘাতী হামলায় 8 সেনা নিহত। এবং সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে হুঁশিয়ারি চীনের। তবে পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে সম্মতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি। ভারতের কলকাতায় নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসের ঘটনায় নির্মাতা প্রতিষ্ঠান IVRCL এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির 3টি কার্যালয়। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বোমা বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সব ধরনের সন্দেহকে মাথায় রেখে তদন্ত করতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ধ্বংসস্তূপের নিচে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। কলকাতার হাসপাতালগুলোতে ভিড় করছেন নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসে পড়ার পর নিখোঁজদের স্বজনেরা। তাদের সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা, জানার ব্যাকুলতা কি ঘটেছে তাদের স্বজনদের ভাগ্যে। আমার বোন দুর্ঘটনার পর নিখোঁজ। ঘটনার পর থেকে আমি তার খোঁজ নেয়ার চেষ্টা করছি, কিন্তু কেউ কিছু জানাতে পারছেন না সে এখানে হাসপাতালে আছে নাকি সেতুর নিচে আটকা পড়ে আছে। বৃহস্পতিবারের ওই দুর্ঘটনার পর পূর্ব নির্ধারিত সব সভা বাতিল করে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি দেওয়ার পাশাপাশি হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এই যে ব্রিজটা যেটা ভেঙে পড়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, আনফরচুনেট। এবং এটা 2009 সালে লেফট গভর্নমেন্টের আমলে এটা টেন্ডার দেওয়া হয়েছিল। IVRCL একটা কোম্পানিকে, হায়দ্রাবাদ বেসড। আমরা বারবার ওদের কাছে প্ল্যানিং চাই, কিন্তু ওরা আজ পর্যন্ত আমাদের প্ল্যানিং দেয়নি। যা ঘটেছে একটু কোনো ক্ষমা নেই। যারা দোষী তারা অ্যারেস্ট হবে এবং স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। যারা মারা গেছেন 5 লক্ষ টাকা করে তাদের পরিবারকে দেওয়া হবে। যারা ইনজুয়ার্ড আছেন সিরিয়াস তাদের 2 লাখ দেওয়া হবে এবং 1 লাখ ফর লেস সিরিয়াস। এরই মধ্যে উড়াল সেতুর নির্মাণ কাজের দায়িত্বে থাকা হায়দ্রাবাদ ভিত্তিক নির্মাণ সংস্থা IVRCL এর গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠায় নির্মাণ সংস্থাটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তার সম্বন্ধে আমরা একটা কেস করেছি, সকালে 12:30টার সময় এটা হয়েছে কেসটা। তো আমরা ওদের 3টা অফিস, যেটা প্রাইভেট কোম্পানি কন্ট্রাক্টর হিসাবে কাজ করছিল, 3টা অফিস ওদের সিল করা হয়েছে। তবে IVRCL কর্তৃপক্ষের দাবি, বোমা বিস্ফোরণের কারণেও এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এমন সম্ভাবনাকে সামনে রেখে সরকারকে তদন্ত কাজ পরিচালনার আহ্বান জানায় কোম্পানিটি। শুক্রবার সকালে খারাপ আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য উদ্ধার তৎপরতা বন্ধ থাকলেও আবারও তা শুরু হয়েছে। তবে ধ্বংসস্তূপ। এদিকে কলকাতার গণেশ টকিজ এলাকায় ফ্লাইওভার ধসে পড়ার পর থেকে সেখানে যান চলাচল বন্ধ থাকায় দেখা দিয়েছে জনদুর্ভোগ। আজকের মধ্যেই ওই এলাকার ধ্বংসস্তূপ সরিয়ে যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী উদ্ধারকারীরা। কলকাতায় ফ্লাইওভার ধসের সবশেষ অবস্থা জানতে কথা হয়েছে স্থানীয় প্রতিনিধি সুব্রত আচার্যের সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন বিস্তারিত। পর থেকে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং সেনাবাহিনী কর্মচারীদের সঙ্গে লেগে আছে। এর বিরুদ্ধে 2টো মামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকটি অফিস সিল করে দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ঘটনাস্থলে এসে সাংবাদিক এবং আমাদের গণমাধ্যমকে জানান যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের সমঝোতার খবর নাকচ করে দিয়েছে রুশ সরকার। শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কোনো বিদেশি শক্তি নয়, আসাদের ভাগ্য সিরিয়ার জনগণই ঠিক করবে। যুদ্ধবিরতির মধ্যেও আসাদ বাহিনীর বিমান হামলায় ঘৌতা প্রদেশে শিশুসহ 30 জনেরও বেশি নিহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে পালমিরায় আইএসের পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে উড়ে যেতে পারে গোটা শহরটি, এমন আশঙ্কার কথা জানিয়েছেন সিরীয় বোমা নিষ্ক্রিয়কারী দল।
মরুর মুক্তা, প্রাচীন পালমিরা ও আধুনিক পালমিরা শহর আইএসের কাছ থেকে দখলের পর থেকেই পাওয়া যাচ্ছে নতুন নতুন নথি। এসব কাগজপত্র থেকে দেখা যাচ্ছে পালমিরায় কঠোর শাসন জারির মাধ্যমে নাগরিকদের একরকম জিম্মি করে রেখেছিল জঙ্গিরা। তুচ্ছ কারণে হত্যা করা হতো নারী পুরুষ নির্বিশেষে। শুধু তাই নয়, শহর ছেড়ে পালানোর আগে রাস্তাঘাট সহ আবাসিক এলাকাগুলোতে 3000-এরও বেশি বোমা পুঁতে রেখে গেছে আইএস। এসব বোমা বিস্ফোরিত হলে গোটা শহরই উড়ে যেতে পারে বলে জানিয়েছেন সিরীয় বোমা নিষ্ক্রিয়কারী দলের এই সদস্য। মাইন ও বোমা অপসারণে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তবে সংখ্যা এগুলো এত বেশি যে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি। বলা যেতে পারে গোটা শহরই বিস্ফোরকের উপর দাঁড়িয়ে আছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও থামেনি আসাদ বাহিনীর বিমান হামলা। বৃহস্পতিবার ঘৌতা প্রদেশের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দেইর আল আসাফির শহরে তাদের হামলায় শিশু সহ 30 জনেরও বেশি নিহত হয়। ইতোমধ্যে পশ্চিমা বিশ্ব এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই অবস্থায় বাশার আল আসাদ ক্ষমতায় থাকবেন কিনা তা নিয়ে মার্কিন সরকারের সাথে কোনো ধরনের সমঝোতার খবর অস্বীকার করেছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কোনো বিদেশি শক্তি নয়, আসাদের ভাগ্য সিরিয়ার জনগণই ঠিক করবে। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তার বরাতে লন্ডন ভিত্তিক আরবি পত্রিকা আল হায়াতের প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বেশ কয়েকটি আরব দেশকে জানিয়েছেন আসাদকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার ব্যাপারে রুশ সরকারের সাথে একমত হয়েছেন তারা। পেসকভ একথা বললেও লেবাননের রাজধানী বৈরুত সফরে গিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বললেন, সিরিয়ার জনগণ আসাদকে কোনো মতেই ক্ষমতায় দেখতে চায় না, তাই ভবিষ্যতের সিরিয়ায় তার কোনো স্থান হবে না। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে ব্রিটেন সহ আন্তর্জাতিক সম্প্রদায় একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার দেখতে চায়, কিন্তু আসাদ বলছেন ঐক্যের সরকারের কথা। তার মতলব আমরা ভালোই বুঝি। কয়েকটি বন্ধুস্থানীয় বিরোধী নেতাকে সরকার ছোট পদ দিয়ে মূল ক্ষমতা আসলে সেই রাখতে চায়। সিরিয়ার মানুষ কিছুতেই মেনে নেবে না তা। এদিকে সিরিয়ায় আইএসের প্রধান ঘাঁটি রাক্কা দখলে যৌথ বাহিনী শীঘ্রই অভিযান শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের কর্মকর্তারা। পালমিরা থেকে পালানো জঙ্গিরা তুর্কি শহর আজাজের দিকে যাচ্ছে উল্লেখ করে তারা আরো বলেন, তুরস্ক ও রাক্কার মধ্যে সংযোগ পথ বন্ধ করতে অভিযান চালানো হচ্ছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। তুরস্কে পালিয়ে আসা সিরীয়দের জোর করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তুর্কি সরকারের বিরুদ্ধে একই অভিযোগ করেছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তাদের দাবি, গত জানুয়ারি থেকে প্রতিদিন গড়ে 100-এরও বেশি সিরীয়কে নিজ দেশে জোর করে ফেরত পাঠাচ্ছে তুর্কি কর্তৃপক্ষ। এদের বেশিরভাগই মহিলা ও শিশু বলেও জানায় তারা। এছাড়া তুরস্ক শরণার্থীদের জন্য অনিরাপদ বলেও মন্তব্য করেছেন ইউরোপ ও এশিয়ার অ্যামনেস্টি প্রধান। এই ঘটনা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও জানান তিনি। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি নতুন একটি মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের দাবিতে টানা বিক্ষোভ ও আইন প্রণেতাদের আলটিমেটামের মুখে 16 সদস্যের এই মন্ত্রিসভার প্রস্তাবনা উত্থাপন করলেন আবাদি। মন্ত্রিসভা অনুমোদনের জন্য আগামী 10 কার্যদিবসের মধ্যে পার্লামেন্টে ভোটাভুটি হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভ কর্মসূচি তুলে নেবার ঘোষণা দিয়েছেন শিয়া নেতা মুক্তাদা আল সদর। এদিকে আইএস নিয়ন্ত্রিত আল আনবার প্রদেশে যুদ্ধরত ইরাকি সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে 8 সেনা সদস্য। ইরাকের পার্লামেন্ট ভবন সহ সরকারি দপ্তরগুলো যে এলাকায় অবস্থিত, বাগদাদের সেই গ্রিন জোনের প্রবেশ মুখে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী গণজামায়াতে যোগ দেয় কয়েক হাজার ইরাকি। প্রধানমন্ত্রী আবাদি নতুন মন্ত্রিসভার নাম প্রস্তাব করার পরপরই ঢাকার সমাবেশে যোগ দেন প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর। মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রী আবাদির উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি কদিন ধরে চলে আসা বিক্ষোভ কর্মসূচির ইতি টানেন। আমাদের ভাই প্রধানমন্ত্রী আবাদি একটি প্রশংসনীয় কাজ করেছেন। তিনি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা ছাড়া মন্ত্রিসভার আর সব সদস্যদের নাম ঘোষণা করেছেন। এটা বিক্ষোভকারীদের বিরাট সাফল্য। দুর্নীতি বিরোধী কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। টানা বিক্ষোভ আর আইন প্রণেতাদের আলটিমেটামের মুখে নতুন মন্ত্রিসভার প্রস্তাব দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। প্রস্তাবিত মন্ত্রিসভায় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দেশের কুর্দি শিক্ষাবিদ নিজার সালেম আল নোমানকে। অর্থমন্ত্রী হিসেবে আগের মন্ত্রিসভার বাণিজ্য ও প্রতিরক্ষা মন্ত্রী শিয়া রাজনীতিবিদ আলী আলাউই এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাদ্দামের শাসনামলে বিনিয়োগ ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আলী বিন আল হুসেইনের নাম প্রস্তাব করা হয়েছে।
পুরো মন্ত্রিসভার একটা রূপরেখা এখানে রয়েছে। আলোচনার মাধ্যমে অনুমোদন দেওয়ার জন্য পার্লামেন্ট ও রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করছি। আমি কোনো পক্ষকে এড়িয়ে যেতে চাই না, কোনো রাজনৈতিক জোটের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হোক তাও চাই না। বাগদাদে যখন নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে, সে সময় ইরাকের বিভিন্ন জায়গায় আইএস জঙ্গি দমনে ইরাকি সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান অভিযানের সহায়তায় স্থানীয় হিত শহরের উত্তর ও পশ্চিম এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরাকের সন্ত্রাস বিরোধী বাহিনী। এর মধ্যে আল জাজিরা জানায়, আনবার প্রদেশে সেনাবাহিনীর গাড়ি বহরে আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 8 ইরাকি সেনা। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, তুর্কি বাহিনীর পিকেকে বিরোধী অভিযানকে সমর্থন দিতে ইউরোপের প্রতি আহ্বান এরদোয়ানের। দিয়ারবাকিরে গাড়ি বোমা হামলায় 7 পুলিশ সদস্য নিহত। চীনের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আঘাত হানে এমন অবস্থান থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে এ নিয়ে চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপরও উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচির বিরুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটনের পরমাণু নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। ওবামার সভাপতিত্বে দুদিনব্যাপী এই সম্মেলনে 53টি দেশ ও কয়েকটি সংস্থার শীর্ষ নেতারা অংশ নেন। ভোজ শেষে প্রেসিডেন্ট ওবামা বিশ্বের যেসব স্থানে পারমাণবিক সরঞ্জাম ও তেজস্ক্রিয় উপকরণ রয়েছে সব জায়গায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সেসবের মজুত কমিয়ে আনার বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেন। পরমাণু অস্ত্র বিক্রি ও পাচার বন্ধের পাশাপাশি ইসলামিক স্টেটের মতো উগ্রবাদী জঙ্গি সংগঠন যেন এসব উপকরণের নাগাল না পায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন ওবামা। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক অস্ত্র বহনযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি। এক্ষেত্রে পিয়ংইয়ং এর উপর চাপ অব্যাহত রাখতে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলে জানান ওবামা। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুদ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এ অবস্থায় পিয়ংইয়ং এর ওপর জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতেও পরমাণু নিরস্ত্রীকরণে আমরা চীনের সঙ্গে যৌথভাবে কাজ করব। দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তার দেশের সার্বভৌমত্বে আঘাত হানে এমন কোনো পদক্ষেপ বরদাস্ত করা হবে না। চীনা সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এর প্রভাবে ওই অঞ্চলে মার্কিন প্রভাব বেড়ে যাবে। তবে এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে তাকে আশ্বস্ত করেন ওবামা। এদিকে সম্মেলনে অংশ নিয়ে প্যারিস ও বেলজিয়ামে সন্ত্রাসী হামলার উদাহরণ টেনে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাঁদ। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে বর্তমানে বোমা তৈরির ক্ষমতা সম্পন্ন 14,000 মেট্রিক টন ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মজুদ রয়েছে, যা দিয়ে জাপানের হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল এমন 20,000 বোমা তৈরি সম্ভব। তবে 2014 সালের পরমাণু সম্মেলনের পর পারমাণবিক উপকরণের মজুদ উল্লেখযোগ্য হারে কমে গেছে এবং সামনে আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে। তারপরও পারমাণবিক হামলার আশঙ্কা এড়ানো যায় না বলে জানান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান ইউকিয়া আমানো। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। কোরীয় সীমান্তকে আন্তর্জাতিক একটি যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন সেখানে দায়িত্বে থাকা 2 ইউরোপীয় সেনা কর্মকর্তা। 1950 সালের কোরীয় যুদ্ধ বন্ধে গড়ে ওঠা 4 দেশীয় আন্তর্জাতিক সংগঠন নিউট্রাল নেশনস সুপারভাইজারি কমিশন NNSCর পক্ষ থেকে পানমুনজমে দায়িত্বরত 2 সুইডিশ ও সুইস কর্মকর্তা জানান, সীমান্তে সবসময়ই মারমুখী ভূমিকায় অবস্থান নিচ্ছে 2 কোরিয়ার সেনারা। সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কারণে আবারও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও জানান তারা। বর্তমানে কোরীয় সীমান্তে 2 দেশের প্রায় 10 লাখ সেনা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান এই 2 সেনা কর্মকর্তা। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সংগঠন PKK এর বিরুদ্ধে তুর্কি বাহিনীর অভিযানকে সমর্থন দিতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দিয়ারবাকিরে গাড়ি বোমা হামলায় 7 পুলিশ সদস্য নিহতের ঘটনায় কুর্দি সন্ত্রাসীদের নৃশংস চেহারা ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এই হামলাকে জনগণের বিরুদ্ধে হামলা বলে উল্লেখ করেছেন তুরস্কের উন্নয়ন মন্ত্রীও। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ওয়াশিংটন সফরের বিরুদ্ধে সেখানে বিক্ষোভ করেছে শত শত মানুষ।
বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকিরের একটি বাস টার্মিনাল। এতে ঘটনাস্থলে নিহত হন কয়েকজন পুলিশ সদস্য, কমপক্ষে 13 পুলিশ সহ আহত হন অনেকে। তুর্কি প্রশাসনের দাবি, দেশের নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দলকে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও এজন্য বিচ্ছিন্নতাবাদী কুর্দিদের দায়ী করছে সরকার। আমাদের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জনগণের জন্য কাজ করে। যারা দিয়ারবাকিরে পুলিশের উপর হামলা চালিয়েছে তারা জনগণের শত্রু। হামলাকারীদের অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এই হামলার পরপরই তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে পিকেকের বিরুদ্ধে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় দিয়ারবাকির ও সুর জেলায় পিকেকের সঙ্গে তুর্কি সেনাদের তীব্র সংঘর্ষ হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে তুরস্কে পিকেকের বিরুদ্ধে এই অভিযানে ইউরোপীয় দেশগুলোর সমর্থন চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান। বৃহস্পতিবার ওয়াশিংটনে পরমাণু সম্মেলনে তিনি বলেন, দিয়ারবাকিরের হামলা প্রমাণ করে তুরস্কে কুর্দিদের সন্ত্রাসবাদ কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। দিয়ারবাকিরের হামলার মধ্য দিয়ে কুর্দিদের হায়নার রূপ প্রকাশ পেয়েছে। তুরস্কের বিভিন্ন অঞ্চলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে হিমশিম খাচ্ছি আমরা। এমনকি সিরিয়াতেও আইএসের বিরুদ্ধে কোনো লড়াই করছে না কুর্দিরা, বরং তুর্কি সীমান্তে পিকেকের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দিচ্ছে। আমরা তুরস্কের জনগণের নিরাপত্তার স্বার্থেই তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রে বিশ্ব পরমাণু সম্মেলনে তুর্কি প্রেসিডেন্টের যোগ দেওয়ার বিরোধিতা করে ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অনেকে। প্রবাসী তুর্কি ছাড়াও এতে যোগ দেয় এরদোয়ান বিরোধী মার্কিনীরা। এরদোয়ানকে হত্যাকারী হিসেবে উল্লেখ করে তুরস্ক ও সিরিয়ায় আঙ্কারার সামরিক অভিযানের নিন্দা জানায় আন্দোলনকারীরা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। লিবিয়ায় জাতিসংঘের নিয়োগ দেয়া প্রেসিডেন্সিয়াল কাউন্সিলকে রাষ্ট্র পরিচালনার বিরোধীরা সমর্থন দিলে 2011 সালে জব্দ করা দেশটির প্রায় $6,700 কোটি অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ সমর্থিত জোটের প্রথম বৈঠকে এমন কথা জানান নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ। এর আগে বুধবার ত্রিপোলি পৌঁছে প্রশাসনিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন সারাজ সহ নবগঠিত সরকারের 7 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। তবে এর বিরোধিতা করে ত্রিপোলির রাজপথ অবরোধ করে বিরোধীরা। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, বিরোধীরা যদি নতুন এই জোট সরকারকে মেনে নেয় তাহলে লিবিয়ার জব্দকৃত সম্পদ অবমুক্ত করে দেয়া হবে। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক হতাহতের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জড়িত বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের নির্বাহী পরিচালক সারাহ লিয়া গণমাধ্যমকে জানান, ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে অস্ত্র সহায়তা দিয়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। হাউথিদের দমনের নামে সেখানে সৌদি জোট যে হত্যাকাণ্ড চালাচ্ছে তাতে অসংখ্য নারী ও শিশু প্রাণ হারাচ্ছে। তাই হত্যাকাণ্ডের দায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানকে অবৈধ বলে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেই কেবল ইহুদি ও ইসরায়েলি সেনাদের ওপর ফিলিস্তিনিদের হামলা চালানো বন্ধ হতে পারে বলে মনে করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনিদের হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি। তবে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে বৈঠকে বসার আহ্বান সত্ত্বেও কোনো জবাব আসেনি বলে জানান তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট জানান, তার দেশের ছোট ছোট কিশোর কিশোরীরা পরিবার পরিজনকে কিছু না জানিয়েই ছুরি হাতে ইহুদি সেনাদের ওপর হামলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। আব্বাসের মতে কোণঠাসা হয়ে পড়ে হয় মারো নয় মরোর পথ বেছে নিয়েছে এই ফিলিস্তিনি তরুণ সমাজ। ফিলিস্তিনি কিশোর কিশোরীদের সহিংসতা থেকে ফেরাতে স্কুল কলেজ পর্যায়ে বিশেষজ্ঞ কনসালটেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পকে অযোগ্য বললেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী কেইসিক। মার্কিন এই ধনকুবেরের সমালোচনায় হিলারি। পাকিস্তানি জঙ্গি নেতা মাসুদ আজহারকে জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করার ভারতীয় চেষ্টা আবারও চীনের বিরোধিতায় নাকচ হয়ে গেছে বলে জানিয়েছে নয়াদিল্লি। পাঠানকোট হামলার মূল সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত জয়শী মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করতে জাতিসংঘের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটিকে প্রস্তাব দেয় ভারত। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সহ নিরাপত্তা পরিষদের 14টি সদস্য রাষ্ট্র এই প্রস্তাবকে সমর্থন দিলেও
চীন প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। বৃহস্পতিবার ওই কমিটির কাছে চীনের পক্ষ থেকে মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হলে প্রস্তাবটি নাকচ হয় বলে জানায় এনডিটিভি। ভারতের অভিযোগ, পাকিস্তান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই চীন এই প্রস্তাবের বিরোধিতা করছে। এর আগে ভারত সফররত পাকিস্তানি যৌথ তদন্ত দল জানায়, পাঠানকোট হামলায় মাসুদ আজহারের জড়িত থাকার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ভারতের গোপন গোয়েন্দা তৎপরতা বন্ধে ইরানের সহযোগিতা চাইবে পাকিস্তান। এরই মধ্যে তেহরানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের বেলুচিস্তান সীমান্ত থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্দেহে কুলভূষণ যাদবকে আটকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, কুলভূষণ ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কাছে থেকে অর্থ সহায়তা পাচ্ছিল বলে প্রমাণ পেয়েছে তারা। এর আগে কুলভূষণ নিজেকে ভারতের গোয়েন্দা সংস্থা র ও নৌবাহিনী সদস্য বলে স্বীকারোক্তি দিলে তা নাকচ করে ভারত। যুক্তরাষ্ট্রে গর্ভপাতের জন্য নারীদের শাস্তি দেওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্যে তার নারী বিদ্বেষী মনোভাব আবারও প্রকাশ পেয়েছে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিন্টন। ট্রাম্প নিজের বক্তব্যের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগেন উল্লেখ করে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য বলে মন্তব্য করেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী জন কেইসিক। একের পর এক উদ্ভট মন্তব্য রিপাবলিকান সমর্থনে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন ওহাইওর গভর্নর। এদিকে রিপাবলিকান দলের চেয়ারম্যান রেন্স প্রাইভাসের সঙ্গে বৈঠকে দলের ঐক্যের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কের পার্চেজে প্রচারণা চালান ডেমোক্রেট মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিন্টন। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভোটের পার্থক্য 10 লাখ ছাড়িয়েছে বলে দাবি করে হিলারি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের জনপ্রিয়তার কথা তুলে ধরেন। গত কয়েকদিনের বক্তব্যে ট্রাম্পের কট্টর ও নারী বিদ্বেষী মনোভাব আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন সাবেক ফার্স্ট লেডি। ট্রাম্প গর্ভপাতের জন্য নারীদের শাস্তির দাবি জানিয়েছেন। তীব্র প্রতিবাদের মুখে নিজের অবস্থান থেকে সরে এলেও এ বিষয়ে তার আসল মনোভাব সবাই জেনে গেছে। শুধু ট্রাম্পই নন, রিপাবলিকান দলের সবাই যুক্তরাষ্ট্রে গর্ভপাতের বিরোধী। এদিকে ট্রাম্প নিজের বক্তব্যের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগেন উল্লেখ করে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য বলে মন্তব্য করেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী জন কেইসিক। ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মাঝে বিভাজন তৈরি করছে বলে জানান তিনি। গর্ভপাত বিষয়ে বক্তব্য ট্রাম্পের ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের অংশ বলেও বৃহস্পতিবার নিউ ইয়র্কের প্রচারণায় মন্তব্য করেন ওহাইওর গভর্নর। বিভিন্ন সময় ট্রাম্পের উদ্ভট মন্তব্য নির্বুদ্ধিতারই প্রকাশ। কিছু একটা বলার পর তোপের মুখে আবার তার প্রত্যাহার করে নেন তিনি। একজন প্রেসিডেন্টকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। ট্রাম্প এক্ষেত্রে পুরোপুরি অযোগ্য। এরই মধ্যে মুসলিম সম্প্রদায়, অভিবাসন ও নারী বিষয়ে তার বিভিন্ন মন্তব্য রিপাবলিকান সমর্থনে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি ও যুক্তরাষ্ট্রে গর্ভপাতের জন্য শাস্তি দেওয়ার মতো কয়েকটি স্পর্শকাতর বিষয়ে বক্তব্য দিয়ে গত কয়েকদিন গণমাধ্যমে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আকস্মিকভাবে রিপাবলিকান দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি, তবে রিপাবলিকানদের ঐক্যবদ্ধ করার বিষয়ে দলের চেয়ারম্যান ও শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে বৈঠকের পর টুইটার বার্তায় জানান ট্রাম্প। এদিকে MSNBCর সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরমাণু নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্য ও ইউরোপের চেয়ে পূর্ব এশিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আরও মনোযোগী হতে হবে বলে উল্লেখ করেন তিনি। আগামী মঙ্গলবার উইসকনসিনে 2 দলের প্রাইমারি অনুষ্ঠিত হবে। এর কয়েকদিন আগে গর্ভপাত বিষয়ে ট্রাম্পের বক্তব্য রিপাবলিকান সমর্থকদের মধ্যে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গণমাধ্যম। সবশেষ প্রকাশিত জরিপ অনুযায়ী টেক্সাস সিনেটর টেড ক্রুজ ট্রাম্পের চেয়ে 10% বেশি সমর্থনে এগিয়ে রয়েছেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস স্টেশনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে এক পুলিশ সদস্য। এই ঘটনায় 2 জন বেসামরিক লোকও আহত হন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয় বলে জানায় বিবিসি। তবে বন্দুকধারীর পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি। তারা আরও জানায়, বন্দুকধারীর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিতে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কি কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে তা তদন্তে মাঠে নেমেছে ভার্জিনিয়ার পুলিশ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে 24 বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ জামার ক্লার্ককে
গুলি করে হত্যার ঘটনায় জড়িত 2 শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে রেহাই দিয়েছে কর্তৃপক্ষ। মার্ক রিঙ্গেনবার্গ ও জাস্টিন শোয়ার্জ নামে ওই 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হবে না বলে জানান শহরের শীর্ষ আইন প্রণেতা। গত বছরের 15 নভেম্বর পুলিশ জামারকে হাতকড়া পরানো অবস্থায় গুলি করে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ অস্বীকার করে হেনেপিন কাউন্টি অ্যাটর্নি বলেন, ফরেনসিক প্রতিবেদন ও পুলিশ কর্মকর্তাদের সাক্ষ্যে হাতকড়া পরে থাকার বিষয়টি প্রমাণ হয়নি। জামারের হাতে কোনো ক্ষত ছিল না এবং হাতকড়ায় তার ডিএনএও পাওয়া যায়নি বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় সে সময় ঘাতক পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবিতে এবং বর্ণবাদী আচরণের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে মিনেসোটা। বেলজিয়ামের সন্ত্রাসী হামলার ঘটনায় ব্রাসেলসের জাভেন্তেম আন্তর্জাতিক বিমানবন্দরটি টানা 9 দিন বন্ধ থাকার পর শুক্রবার এর আংশিক খুলে দেওয়া হয়েছে। আপাতত বিমানবন্দরের প্রশাসনিক কাজ শুরু করা হলেও নিয়মিত ফ্লাইট চালু হতে আরও কিছু সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ। তারা জানায়, প্রাথমিকভাবে স্বল্প পরিসরে চেক ইন ব্যবস্থা চালুর পাশাপাশি ফ্লাইটের ডিপার্চার এলাকার 20% খুলে দেওয়া হবে। এর আওতায় প্রতি ঘন্টায় গড়ে 800 যাত্রী জাভেন্তেম ছেড়ে যাবেন। বোমা হামলায় অভ্যর্থনা বিভাগের ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় বিমানবন্দরটি পুরোপুরি চালু হতে 1 মাস সময় লাগতে পারে বলে জানান তারা। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে বেলজিয়ামকে সহায়তায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর একটি দল ব্রাসেলসে পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত 22 মার্চ বেলজিয়ামে 2 দফা বোমা হামলার ঘটনায় নিহত হয় 30 জনেরও বেশি মানুষ। প্যারিস হামলার ঘটনায় সন্দেহভাজন সালাহ আবদেসালামকে ফ্রান্সের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। বৃহস্পতিবার দেশটির আদালত এই সিদ্ধান্তের কথা জানায়। ফরাসি আবদেসালাম গ্রেফতারের পর আদালতে তাকে ফ্রান্সের কাছে হস্তান্তরের দাবি জানালেও বেলজিয়াম সরকার প্রথমে আপত্তি জানিয়েছিল। 2 দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফ্রান্সে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ লাগবে বলে জানিয়েছে বেলজিয়ামের প্রসিকিউটরের দপ্তর। এরই মধ্যে প্যারিস হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানায় বেলজিয়াম। 26 বছর বয়সী আবদেসালাম 4 মাসেরও বেশি সময় ব্রাসেলসে লুকিয়েছিল। 13 মার্চ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে পুলিশ। আবদেসালামকে গ্রেফতারের 4 দিন পর ব্রাসেলসের মেট্রো স্টেশন ও বিমানবন্দরে হামলায় 32 জন নিহত হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের পদত্যাগের দাবির মুখেই দেশটির আরও 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্রীড়ামন্ত্রী জর্জ হিলটন ও আগামী অগাস্টে রিও অলিম্পিকের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বে থাকা কোল অ্যাডিনসন মোরেইয়া। দুজনেরই রোসেফ ও তার কয়েকজন কর্মকর্তার সমালোচনা করে মন্ত্রিসভার সদস্যদের মেইল করেছেন। তবে আগামী অলিম্পিকের সার্বিক ব্যবস্থাপনায় শীর্ষ এই 2 কর্মকর্তার পদত্যাগ কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ব্রাজিল সরকার। এদিকে বৃহস্পতিবার কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট দিলমা রোসেফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। রোসেফ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আগে ঘরে ফিরবেন না বলে জানান বিক্ষোভকারীরা। তবে অগণতান্ত্রিক উপায়ে তাকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া চলছে বলে তিনি অভিযোগ করেন। এপ্রিলের মধ্যভাগে কংগ্রেসের নিম্নকক্ষের ভোটাভুটিতে সিনেট সমর্থন দিলে 180 দিনের মধ্যে নিষিদ্ধ হতে পারেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে রুল জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে 160 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ সরকারি অর্থ নিজ বাড়ির সংস্কার কাজে ব্যবহার করেছেন জুমা। ওই অর্থ ফেরতও দেননি তিনি। রুল জারি করে সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট জুমা কি পরিমাণ অর্থ ফেরত দিবে তা নিরূপণে দেশটির রাজস্ব বোর্ডকে 60 দিন সময় বেঁধে দিয়েছে। তবে প্রেসিডেন্ট জুমা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। মধ্য আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত কার্যক্রম বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্তা পাওয়ার। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাম্বারি শহরে যৌন হয়রানির শিকার নারী ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এছাড়া এসব ঘটনায় অভিযুক্ত ফ্রান্স, গ্যাবন ও বুরুন্ডির সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, এরই মধ্যে নির্যাতনের শিকার 108 নারীর সাক্ষাৎকার নিয়েছে জাতিসংঘ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। মার্কিন আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃহস্পতিবার মধ্যরাতের এই ঝড়ের আঘাতে আহত হয়েছে বেশ কয়েকজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের একটি শহরে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি। কিভাবে আগুন লেগেছে জানা না গেলেও শুষ্ক আবহাওয়া এবং দমকা হাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলাস্কার মাউন্ট পাভেল পর্বতের একটি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে এই আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণের ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। এদিকে আলাস্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগ্নেয়গিরিটি থেকে উৎপন্ন ছাই এবং ধোঁয়া বায়ুমণ্ডলের 20,000 ফুট পর্যন্ত পৌঁছেছে। অগ্নুৎপাত অব্যাহত থাকার কারণে উচ্চমাত্রা সতর্কতা সংকেত জারি রেখেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন বিভাগ। তবে স্থানীয় শহরটি আগ্নেয়গিরি থেকে দূরে হওয়ার কারণে এখনো শহরের অধিবাসীদের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। মাউন্ট পাভেল পর্বতের এই আগ্নেয়গিরিটি 2014 সাল থেকে এ পর্যন্ত অন্তত 40 বার অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। চীনের হংকংয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় নীল হীরকখণ্ড নিলামে তুলেছে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি। চলতি বছরের এপ্রিলে 5.03 ক্যারেটের একটি সবুজাভ হীরা নিলামে তোলা হবে বলেও গণমাধ্যমে জানিয়েছেন ক্রিস্টির কর্মকর্তারা। আর ক্রিস্টির নিলামে তোলা হীরাগুলো আকার ও গঠনের দিক থেকে শ্রেষ্ঠ বলেও দাবি করেন তারা। সবুজাভ হীরাকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্লভ বলে মনে করা হয়। এ ধরনের প্রতি ক্যারেট হীরার দাম $30 লাখ। হংকংয়ের পর জেনেভা ও নিউ ইয়র্কেও দুর্লভ হীরার নিলাম আয়োজন করবে প্রতিষ্ঠানটি। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বোমা বিস্ফোরণে কলকাতায় ফ্লাইওভার ধস হতে পারে, দাবি নির্মাতা প্রতিষ্ঠানটির। মামলা দায়ের। ধ্বংসস্তূপের নিচে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই, জানালো উদ্ধারকর্মীরা। পালমিরায় আইএসের পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে উড়ে যেতে পারে গোটা শহর, আশঙ্কা সিরীয় বোমা নিষ্ক্রিয় দলের। আসাদকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার খবর নাকচ রাশিয়ার। ইরাকে টানা বিক্ষোভ ও আলটিমেটামের মুখে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা। আনবারে আত্মঘাতী হামলায় 8 সেনা নিহত। এবং সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে হুঁশিয়ারি চীনের। তবে পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে সম্মতি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।